আসাদুজ্জামান খান কামালকে হস্তান্তরের গুঞ্জন শুরু হওয়ার পর থেকে পলাতক নেতাকর্মীদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। তদন্তে জানা গেছে, কলকাতায় অবস্থানরত আওয়ামী লীগ নেতারা এখন অনেকটা নজরবন্দি অবস্থায় আছেন। 1971 সালের ঐতিহাসিক 7ই মার্চ 2026 সালে এসে আওয়ামী লীগ এই দিনটি ঘটা করে পালন করার উদ্যোগ নিয়েছিল। যদিও বিগত ইউনূস সরকারের আমল থেকে বাংলাদেশের রাজনৈতিকভাবে নিষিদ্ধ আওয়ামী লীগ, তবে এখন সরকার বদলেছে, নির্বাচনে জিতে ক্ষমতায় এসেছে বিএনপি। ফলে আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা বলেছিলেন, ঐতিহাসিক 7ই মার্চের মতো একটি জাতীয় দিবস পালন করতে কোনো বাধা নেই। জেলখানা থেকে মুক্তি পাওয়া আওয়ামী লীগ নেতাকে বরণ করে নিতে জেল গেটে হাজির হলেন বিএনপির সংসদ সদস্য। সেখানে একজন আরেকজনের গলায় পরিয়ে দিলেন ফুলের মালা। এই যে 2 বছর পরে একজনের মুখ দেখলাম, এটাও কিন্তু একটা ভালো ব্যাপার। সেজন্য আপনারা দয়া করে সেদিকে আসবে এবং এই রোজার মাসে আমরা দোয়া করি আল্লাহ তাআলা আমাদের প্রধানমন্ত্রীর জন্য শেখ হাসিনাকে দ্রুতই যেন ফিরে নিয়ে আসে, সেই তৌফিক আমাদের দিক এবং আমাদের এই দোয়া যেন আল্লাহ কবুল করে। আগামী দিনে যাতে নতুন নেত্রী শেখ হাসিনা ফিরে এসে আমাদের প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়ে এই দেশকে উন্নয়ন আবার করে, সেটা আমরা দেখতে চাই। আসসালামু আলাইকুম। জানিয়ে দেব এই মাত্র সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট খবর। দর্শক, এত সময় শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে বিস্তারিত। তার আগে ছোট্টটা রিকোয়েস্ট করতে চাই, যারা এই ধরনের নিউজ দেখতে ভালোবাসেন, দেরি না করে চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিবেন। তাহলে কথা লম্বা না করে চলুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকি। 2024 সালের জুলাই সন্ত্রাসকে দিয়ে 1971কে ঢেকে দেওয়ার যে মেটিকুলাস ডিজাইন নিয়ে ইউনূসের নেতৃত্বে জামায়াত, বিএনপি, এনসিপি কাজ করছিল, তা যে এখনো চলমান তা প্রমাণিত হলো 7ই মার্চে বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণ বাজানোর অপরাধে গ্রেপ্তার করা থেকে। ইউনূস সরকারের অবৈধ শাসনামলে ভেঙে গুড়িয়ে দেওয়া ধানমন্ডি 32-এ শ্রদ্ধা জানাতে আসা ব্যক্তিদের গ্রেপ্তারের মধ্য দিয়ে প্রমাণিত হলো যে তারেক রহমানের সরকার আসলে ইউনূস সরকারের এক্সটেনশন। আপনাদের মনে থাকবে যে এই ভিডিও কলাম থেকেই একাধিকবার ভাগো আওয়ামী লীগ আসছে বলে ভিডিও করে প্রমাণ করেছিলাম যে ইউনূস আমলে বিএনপি, জামায়াত, এনসিপি কিভাবে আওয়ামী লীগের ভয়ে শঙ্কিত হয়ে দলটিকে নিষিদ্ধ ঘোষণা করে লাখ লাখ নেতাকর্মীকে জেলে দিয়ে জেলের ভেতর হত্যা করে জুলুম চালিয়েছে। এখন তারেক রহমানের এই বর্ধিত সরকার কাজটি করে যাচ্ছে। 7ই মার্চের ভাষণকেই যদি তাদের এত ভয়, তাহলে তারা আওয়ামী লীগ আসলে সামলাবে কি করে বলুন তো? শাহবাগ থানার সামনে তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে। 1971 সালের 7ই মার্চ বঙ্গবন্ধুর বজ্রকণ্ঠের এই আহ্বান ধ্বনিত হতেই শুরু হয়ে যায় তাণ্ডব। 3 জন তরুণ যারা শুধুমাত্র জাতির পিতার ঐতিহাসিক ভাষণ বাজিয়েছিলেন, তাদের গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়। একজনকে মারধর করে রক্তাক্ত করা হয়। এই দৃশ্যটি 2024 সালের আগস্টে ক্ষমতা দখলের পর থেকে এখন পর্যন্ত বাংলাদেশের রাস্তাঘাটে ঘটা সবচেয়ে নিত্য নৈমিত্তিক দৃশ্য। একাধিকবার ঘটেছে। দেখতে দেখতে বাঙালির চোখ পচে গেছে। ইউনূস শুরু করেছিল, এখন তারেক রহমানের সরকারও তা অব্যাহত রেখেছে। ইউনূসের আমলে যারা এই নাটক করে আওয়ামী লীগকে গ্রেপ্তার, নির্যাতন করত, এখনো সেই বিএনপি, জামায়াত, এনসিপি মিলেই সেটি করছে। কিন্তু 7ই মার্চের ভাষণ বাজানোর জন্য কিংবা ধানমন্ডি 32-এ যাওয়ার জন্য তারেক রহমানের সরকারও ইউনূসের মতো ভীত হয়ে এসব ঘটাবে, সেটি অনেকেই বিশ্বাস করতে পারছিলেন না। কিন্তু আমার কথা হলো, তারেক রহমানের সরকারের ভয় তো আরো বেশি, কারণ তাকে ক্ষমতায় বসানোই হয়েছে জুলাই জঙ্গিদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য, সেই সঙ্গে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার জন্য, যে কারণে তারা পুলিশ হত্যার বিচার করবে না, যে কারণে তারা ইনডেমনিটি তুলবে না। 7ই মার্চের ভাষণের প্রতি এই তীব্র প্রতিক্রিয়া আসলে তাদের ভেতরের ভয়ের স্বরূপ উন্মোচন করে দিচ্ছে আমাদের সামনে আবারও। এই ভাষণটি শুধুমাত্র একটি রাজনৈতিক বক্তৃতা নয়, এটি বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের মূল প্রেরণা। এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম। জাতির আত্মপরিচয়ের ভিত্তি এই বাক্য। ইউনেস্কো যে ভাষণটিকে আন্তর্জাতিক মর্যাদা দিয়েছে, যারা এই ভাষণকে ভয় পায় তারা আসলে বাংলাদেশের স্বাধীনতার চেতনাকেই ভয় পায়। তাদের এই ভয়ের কারণ স্পষ্ট। তারা জানে যে এই ভাষণের প্রতিটি শব্দ মানুষের মনে স্বাধীনতার চেতনা জাগিয়ে তোলে, মুক্তিযুদ্ধের আদর্শ পুনরুজ্জীবিত করে। অবৈধ নির্বাহী আদেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পর থেকেই এই ভয়ের লক্ষণ প্রকাশ পাচ্ছিল। লক্ষ লক্ষ নেতাকর্মীকে গ্রেপ্তার, জেলের ভেতরে হত্যা, অফিস বাড়িঘর লুট ভাঙচুর, এসবই ছিল আওয়ামী লীগের প্রত্যাবর্তনের আশঙ্কায় তাদের প্রতিক্রিয়া। তারা জানে যে আওয়ামী লীগ বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল, যার শেকড় বাংলাদেশের মানুষের হৃদয়ের গভীরে পতিত। বিএনপি জামায়াত জোটের এই ভয় আসলে নিরর্থক নয়। সাম্প্রতিক ঘটনাবলী তাদের আশঙ্কাকে আরো তীব্র করেছে। নির্বাচনের পর আওয়ামী লীগের নেতাকর্মীরা বিভিন্ন জেলায় সক্রিয় হতে শুরু করেছেন। পঞ্চগড় থেকে শুরু করে চট্টগ্রাম পর্যন্ত 15টি জেলায় দলীয় অফিস খোলা হয়েছে, পতাকা উত্তোলন হয়েছে, মাতৃভাষা দিবসের কর্মসূচি পালিত হয়েছে। এসব ঘটনা প্রমাণ করে যে আওয়ামী লীগ আবারও মাঠে ফিরে আসার প্রস্তুতি নিচ্ছে বা ফিরে এসেছে।
বিএনপি নেতাদের স্বীকারোক্তি প্রমাণ করে তাদের দুর্বল অবস্থান। নির্বাচনের আগে আওয়ামী লীগের ভোট পেতে তারা নানা প্রতিশ্রুতি দিয়েছিলেন। অনেক এলাকায় গোপনে আওয়ামী লীগের নেতাদের সাথে যোগাযোগ করে নির্বাচনের পর সুরক্ষার আশ্বাস দিয়েছিলেন। এই কৌশলগত আপোষ তাদের রাজনৈতিক দুর্বলতার প্রমাণ। শক্তিশালী রাজনৈতিক দল কখনো প্রতিপক্ষের কাছে এভাবে আত্মসমর্পণ করে না। তবে সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো ইতিহাসকে অস্বীকার করার এই প্রবণতা। 7ই মার্চের ভাষণ বাংলাদেশের সংবিধানে স্বীকৃত, ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের অংশ। এই ভাষণ বাজানো অপরাধ নয়, এই ভাষণ তো নিষিদ্ধ নয়, কারণ এটি বাংলাদেশের রাষ্ট্রীয় ইতিহাসের অংশ, জাতীয় ইতিহাসের অংশ। যারা এই ভাষণকে নিষিদ্ধ করতে চায় তারা আসলে বাংলাদেশের মূল পরিচয়কে মুছে ফেলতে চায়। আওয়ামী লীগের নেতাকর্মীরা যখন শহীদ মিনারে ফুল দিতে গিয়ে গ্রেপ্তার হন, যখন মাতৃভাষা দিবসে কর্মসূচি করতে গিয়ে আটক হন, তখন এটি স্পষ্ট হয় যে তাদের অপরাধ রাজনৈতিক কর্মকাণ্ড নয়, অপরাধ হলো বাংলাদেশের প্রতি তাদের আনুগত্য। এই গ্রেপ্তারের মধ্য দিয়ে বিএনপি জামায়াত জোট তাদের নিজেদের দুর্বলতাকেই প্রকাশ করছে। সবচেয়ে ভয়াবহ বিষয় হলো জামায়াত শিবিরের এই সরকারের উপর ক্রমবর্ধমান প্রভাব। নির্বাচনে জামায়াতের প্রার্থীরা জিতেছেন, মন্ত্রিসভায় তাদের প্রতিনিধিত্ব আছে, তারা তো বিরোধী দলেও আছেন, সংসদে তাদের বিরাট বড় দল গেছে, জিতিয়ে নিয়ে যাওয়া হয়েছে। সবচেয়ে বড় কথা, যুদ্ধাপরাধের দায়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি এই সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। অবশ্য প্রধানমন্ত্রী হত্যা মামলার আসামি ছিলেন, তাকেও দায় মুক্তি দিয়ে প্রধানমন্ত্রী বানানো হয়েছে। যে শক্তি 71-এ মানবতার বিরুদ্ধে অপরাধ করেছিল তারাই আজ ক্ষমতার অংশীদার। তাদের কাছে 7ই মার্চের ভাষণ অসহনীয়, কারণ এই ভাষণই তাদের অপরাধের সাক্ষী। কিন্তু আপনাদের অনেকেরই হয়তো জানা আছে যে তাদের এই ভয়ের আসল কারণ আসছে 26শে মার্চে কি ঘটবে সেই আশঙ্কা থেকে। এই যে আসছে 26শে মার্চ, স্বাধীনতা দিবস। স্বাধীনতা দিবসে যদি আওয়ামী লীগ প্রকাশ্যে মাঠে নামে তাহলে পরিস্থিতি কি দাঁড়াবে তা নিয়ে তারা গভীরভাবে উদ্বিগ্ন। তারা জানে যে 26শে মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবস, বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণার দিন। এই দিনে আওয়ামী লীগের নেতাকর্মীরা রাস্তায় নামলে কোটি মানুষ তাদের সঙ্গে যুক্ত হবে। বিএনপি জামায়াত নেতারা হয়তো ভাবছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ রেখে তাদের নেতাদের কারাগারে পুরে তারা নিরাপদে আছেন, কিন্তু ইতিহাস প্রমাণ করে জনপ্রিয় রাজনৈতিক দলকে দীর্ঘদিন দমিয়ে রাখা যায় না। সোভিয়েত ইউনিয়নের কমিউনিস্ট পার্টি 70 বছর শাসন করেছিল, কিন্তু শেষ পর্যন্ত জনগণের ইচ্ছার কাছে পরাজিত হয়েছিল। দক্ষিণ আফ্রিকায় শ্বেতাঙ্গ সরকার কয়েক দশক আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসকে দমিয়ে রাখার চেষ্টা করেছিল, কিন্তু শেষে নেলসন ম্যান্ডেলাকেই রাষ্ট্রপতি করতে হয়েছিল। বাংলাদেশেও এই ঘটনার পুনরাবৃত্তি হবেই হবে। আওয়ামী লীগের ভয়ে আজ যারা কাঁপছেন, আগামীকাল তাদেরই হয়তো আওয়ামী লীগের কাছে ক্ষমা চাইতে হবে। ইতিহাস তার নিজস্ব গতিতে এভাবেই চলে, কেউ তাকে দীর্ঘদিন আটকে রাখতে পারে না। এই পরিপ্রেক্ষিতে বোঝা যায় কেন একটি ঐতিহাসিক ভাষণ বাজানোও তাদের কাছে অসহনীয়। তারা জানে যে এই ভাষণের প্রতিটি শব্দ মানুষের মনে আগুন জ্বালিয়ে দেয়, স্বাধীনতার চেতনা জাগিয়ে তোলে। যে দল স্বাধীনতার চেতনা নিয়ে গর্বিত, সেই দলের প্রত্যাবর্তন ঠেকানোর জন্য তারা ইতিহাসকে নিষিদ্ধ করতে চায়, কিন্তু তাদের এই প্রচেষ্টা ব্যর্থ হবে। বাংলাদেশের মানুষ তাদের ইতিহাস ভুলে যায়নি, মুক্তিযুদ্ধের চেতনা হারায়নি। আজ একটি ভাষণ বাজানোর জন্য গ্রেপ্তার হলেও আগামীকাল কোটি কণ্ঠে সেই ভাষণ ধ্বনিত হবে। ইতিহাসের এই অমোঘ নিয়মের কাছে সব ভয়, ষড়যন্ত্র ব্যর্থ হয়ে যাবে। বঙ্গবন্ধুর ভাষণেই এত, বঙ্গবন্ধুর দলে না জানি কত ভয় তাদের। আওয়ামী লীগ নিষিদ্ধ অবৈধভাবে, অবৈধ সরকারের নির্বাহী আদেশে। বঙ্গবন্ধুর ভাষণটিকেও ভয়ে বাজাতে দেওয়া হলো না। কিন্তু যদি সত্যি 26শে মার্চ আওয়ামী লীগ মাঠে নামে, তাহলে পরিস্থিতি কি দাঁড়াবে? ভয়ে কি তখন বিএনপি, জামায়াত, এনসিপির নেতারা কাপড় নষ্ট করে ফেলবেন? আমার তো এখনই সেটা মনে হচ্ছে, হাসি পাচ্ছে। ভালো থাকবেন সবাই। প্রিয় দেশবাসী, আপনারা যে যেখান থেকে ভিডিওটি শুরু থেকে শেষ নামাতে দেখছেন, আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সবার কাছে শেয়ার করে দিবেন, তাহলে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। অবশ্যই দেখা হবে পরবর্তী কোনো নিউজে। আসসালামু আলাইকুম।